আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। কোটা সংস্কার বিষয়ে আইনি প্রক্রিয়ায় সমাধানে প্রধানমন্ত্রীর আশ্বাস, আন্দোলনে নিহতদের পরিবারকে সহায়তা ও দোষীদের শাস্তির ঘোষণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে কোটা আন্দোলনকারীদের আবারও সংঘর্ষ, আগামীকাল কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বগুড়ার শেরপুরে আশ্রয়ন প্রকল্পে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, আগামী প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করার উদ্যোগ। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আজও পুলিশের সংঘর্ষ হয়েছে। গায়েবানা জানাজার সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। এদিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, হল ছেড়ে যাচ্ছে শিক্ষার্থীরা। এদিকে আগামীকাল কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে হাসপাতাল ছাড়া কোনো প্রতিষ্ঠান খুলবে না, অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি চলবে না। মোস্তফা মল্লিকের রিপোর্ট। এই দৃশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন থেকে শুরু করে টিএসসি পর্যন্ত। বুধবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দখলে। সকাল 10টার কিছু আগে প্রশাসনিক ভবনে সিন্ডিকেটের সভা শুরু হয়। এ সময় আশপাশে বিপুল সংখ্যক বিজিবি ও পুলিশ সদস্য অবস্থান নেয়। সভায় বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত হয়। সভা শেষে কঠোর নিরাপত্তায় ভিসি ভবনে প্রবেশ করেন উপাচার্য মাকসুদ কামাল ও অন্য শিক্ষকরা। 11টার দিকে ভিসি ভবনের সামনে আসতে থাকেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীরা। বিভিন্ন স্লোগান দেন তারা। 12:30টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। বেলা 1:30টার দিকে আবারও জড়ো হন আন্দোলনকারীরা। একটি অ্যাম্বুলেন্সে আনা হয় প্রতীকী কফিন। মঙ্গলবার নিহত 6 জনের গায়েবানা জানাজা পড়া হয়। জানাজা শেষে আবারও সংঘর্ষ। আন্দোলনকারীরা বলছেন শিক্ষার্থীদের প্রতি এমন আচরণ গ্রহণযোগ্য নয়। পুলিশ কোথায় পেল? পুলিশকে এই ক্যাম্পাসে ঢোকার অনুমতি কে দিল? ঢোকার পরেও তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গ্রেনেড মারার সাহস এবং অনুমতি কার থেকে পেল? এই জবাব পুলিশকে দিতে হবে। শিক্ষার্থীরা ঘোষণা করেছে যে ক্যাম্পাসে কোনো ধরনের সন্ত্রাসীদের তারা জায়গা দিবে না। ক্যাম্পাসে শিক্ষার্থীরাই নিজেরা প্রশাসনের সাথে মিলে যৌথভাবে হল পরিচালনা করবে। রাজু ভাস্কর্য এলাকায় গায়েবানা জানাজা করার জন্য জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনকে আটক করে। এদিকে শিক্ষার্থীদের হামলা ও হতাহতের প্রতিবাদে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করেছেন শিক্ষকদের এক অংশ। স্টুডেন্টরা যাতে কোনো ধরনের বিপদে না পড়ে, তারা তাদের স্বইচ্ছায় যাতে হল ছাড়তে পারে, সেই নিরাপত্তা কথা আমরা শিক্ষকদের পক্ষ থেকে বলেছি। হল ছেড়ে যাওয়ার ঘোষণা আসায় কেউ কেউ বুধবার বিকেলের আগেই হল ছেড়ে গেছেন। তবে অনেকে আবার হলে অবস্থানও করছেন। ভয় লাগতে পারে, অনেক সময় মা বাবা থেকে, ফ্যামিলি থেকে অনেক সময় অনেক বেশি প্রেশারাইজ করে, যার জন্য মেয়েদের বাধ্য হয়ে যেতে হয়। পরিস্থিতি আসলে আমি কোনোভাবে দেখতেছি না। আমার আম্মু কাঁদতেছে, এটা চেয়ে বড় আমার কিছু নাই, এই জন্য আমার যাইতে হবে। এর আগে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সবগুলো প্রবেশ পথ বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নানামুখী আন্দোলনের কারণে গত 2 সপ্তাহ ধরে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো একেবারেই অচল। এর সঙ্গে আবার নতুন করে যুক্ত হয়েছে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, সেই সঙ্গে কলেজ এবং স্কুলও। করোনার পরে কি তাহলে আবারও দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়তে যাচ্ছে দেশের শিক্ষাঙ্গন? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই।
এদিকে কোটা সংস্কার নিয়ে আদালতের মাধ্যমে শিক্ষার্থীরা ন্যায্য বিচার পাবে প্রত্যাশা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। বলেছেন, আন্দোলনে নিহতদের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। দোষীদের শাস্তির আওতায় আনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখরের রিপোর্ট। 1975 সালে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন রূপ নিয়েছে সহিংসতায়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়ের হলগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমেই প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন, সমবেদনা জানান। বলেন, সরকার সহনশীলতা দেখানোর পরও কিছু মহলের কারণে সহিংসতা হয়েছে। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সরকার প্রধান। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। তাই শিক্ষার্থীদের পিতা মাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন, তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর রাখেন। আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে কোটা সংস্কার আন্দোলনের সুষ্ঠু সমাধান হবে বলেও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস, আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে সহযোগিতারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি অরাজক পরিস্থিতি। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছেড়ে গেছে শিক্ষার্থীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী পরাগ আজিম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পরাগ, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন, হলগুলোর এখন কি পরিস্থিতি দেখছেন আপনি? ধন্যবাদ মেহেদি। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামনে। আমরা এই হলের এসছি 7টার পরে এবং আমরা এসেই কিন্তু দেখেছি যে এই হল পুরোপুরি কিন্তু শূন্য, একজন ছাত্রও নেই। আমরা 8টার দিকে এসছি, এখানে কোনো ছাত্রকে আমরা পাইনি। 2জন শিক্ষক কথা বলেছিলাম। এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে সিলগালা করে যে তালা দেওয়া হয়েছে হল, সেই সিলগালার তালাটি দেখাচ্ছে। আর ভেতরে কয়েকজন নিরাপত্তা প্রহরী যারা সবসময় থাকে তারা আছেন যথারীতি, তারা বসে আছেন, তারা তাদের কর্তব্য পালন করছেন। ওই দুই শিক্ষকের সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে দুপুর 2টার পর থেকেই ছাত্ররা হল থেকে বের হতে শুরু করে এবং তারা আস্তে আস্তে বের হয় এবং সন্ধ্যা 6টার মধ্যে কিন্তু তারা
পুরোপুরি কিন্তু তারা পুরোপুরি সবাই চলে যায় এবং চলে যাওয়ার সময় আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে এই দুজন শিক্ষক আমাদেরকে জানিয়েছেন। তারা বলেছেন যে প্রশাসন এবং শিক্ষকরা যেভাবে তাদেরকে ছাত্রদেরকে বলেছেন তারা সহযোগিতা। মেহেদি, পরাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম সহকর্মী পরাগ আজিমের সাথে, জানাচ্ছিলেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর পরিস্থিতি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বৈশ্বিক উষ্ণায়ন সহনীয় মাত্রায় রাখতে এবং পুরো দেশকে সবুজ বেষ্টনীতে ঘেরার অংশ হিসেবে বগুড়ার শেরপুরে আয়রা আশ্রয়ন প্রকল্পে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। কর্মসূচিতে আশ্রয়ন প্রকল্প ছাড়াও সড়কের পাশে ফলদ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয়। এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রৌফ জালালের তথ্য ও ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে এবারও দেশ জুড়ে ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচি করছে প্রকৃতি ও জীবন ক্লাব। কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শেরপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বগুড়া জেলায় শেরপুর আশ্রয়ন প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে গাছ লাগাচ্ছি, এই গাছ অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড শুষে নিচ্ছে। সুতরাং গাছ একটি বিশাল উপকারী উপাদান, যা কিন্তু আমাদের এই বর্ষায় আমাদের জোরে সোরে লাগাতে হবে সারা বাংলাদেশ ব্যাপী। শুধু বগুড়ায় নয়, সারা বাংলাদেশে কিন্তু এই কর্মসূচি ছড়িয়ে দিতে হবে। তাহলেই বাংলাদেশটা ভালো থাকবে এবং এই যে উষ্ণতা, এই উষ্ণতারও কিন্তু প্রশমিত হবে। তাহলে আসুন সবাই মিলে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিই। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের মহতী উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্টজনেরা। পাশাপাশি এমন কর্মসূচিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা নতুন করে আবার গাছ গেড়ে আমরা ভারসাম্য রক্ষা এবং সারাদিন ব্যাপী ৫ নং মির্জাপুর ইউনিয়নে আমরা গাছ অনেক জায়গায় গাছ গাড়ার কাজ চলে যাচ্ছে। তাল গাছ, আম গাছ, নারিকেল গাছ সহ বিভিন্ন ঔষধি বনজ ফলজ গাছ কিন্তু আমরা রোপণ করার কার্যক্রম গ্রহণ করেছি। নিজেদের বসত ভিটায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি দেখে এবং গাছের চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শেরপুরের আয়রা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা। এই গাছ লাগানোতে আমাকে উপকার হবে। এই ফল ধরলে আমরা খাবো এবং এই গাছ আমাদের অনেক উপকার করবে। প্রকৃতি ও জীবন কর্তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী করতে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে বলছে আয়োজকরা। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার। আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় উদ্বাস্তু শিবিরের একটি স্কুলে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে 23 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 73 জন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা বলছে, এই পর্যন্ত গাজায় 70% স্কুলে বোমা হামলা হয়েছে। হামলার স্কুলে প্রায় আশ্রয় নেওয়া 539 জন নিহত হয়েছেন। এছাড়া গাজার খান ইউনিস ইসরায়েলি বিমান হামলায় তাঁবুতে আশ্রয় নেওয়া শিশুসহ অন্তত 17 জন নিহত এবং 26 জন আহত হয়েছেন। কৃষি সংবাদ। ঐতিহ্য ফেরাতে যশোরে 1 কোটি খেজুর গাছের চারা সৃজন কর্মসূচি শুরু করেছে যশোর জেলা প্রশাসন। এই অঞ্চলে খেজুর গুড় জিআই সনদ স্বীকৃতি পাওয়ার পর থেকে প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে জেলার অভয়নগর উপজেলার মালোয়াপাড়ার 4.5 একর সরকারি খাস জমিতে 1000 খেজুর চারা রোপণ করা হয়েছে। দেখবেন প্রকৃতি সংবাদ। ভোলার চর ফ্যাশনের প্রবেশ পথের দুপাশেই গড়ে উঠেছে ময়লা আবর্জনার ভাগার। তীব্র দুর্গন্ধে বায়ু দূষণ যেমন বাড়ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিপর্যয়ে পরিবেশ প্রকৃতি। দীর্ঘদিনের সমস্যার সমাধানে পরিবেশ অধিদপ্তর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিলেও নীরব পৌর কর্তৃপক্ষ। যাওয়া যাক এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদে।
নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার পর যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট কিছু খাতের শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্রের পলিটিক্স ওয়েজারিং ওয়েবসাইট প্রেডিক্ট আইডিতে ট্রাম্পের নির্বাচনের বিজয়ের চুক্তি 15 জুলাই সোমবার 68 সেন্টে লেনদেন হয়েছে, যা শুক্রবারও ছিল 60 সেন্টে। ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজিস গ্রুপের শেয়ারের দর 30% বেড়েছে। এছাড়াও ট্রাম্পের মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালের শেয়ারের দাম বেড়েছে 129%। সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পর যা থাকছে।